তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো এই কিছুদিন আমার একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য তোমাদের আমি রেগুলার ভিডিও দিতে পারিনি, সেই জন্য তোমাদের কাছে সরি। আজ তোমাদের আমি বাক্যতত্ত্ব চ্যাপ্টার থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে কোয়েশ্চেনগুলোতে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং এর আগে তোমাদের আমি 3টে চ্যাপ্টার অর্থাৎ ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, রূপতত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব, এখান থেকে যেসব গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউগুলি আছে এগুলি তোমাদের কিন্তু আমি পার্ট করে করিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এবং আজকের কোয়েশ্চেনগুলিতে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে জানিও। তো এই প্রচণ্ড গরম পড়ে গেছে জানো, একটু ফ্যানটা অফ করছি তো জাস্ট হালত একদম খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্লিজ একটু ভালো করে যেসব কোয়েশ্চেনগুলোকে দিচ্ছি একটু ভালো করে তৈরি করো, ঠিক আছে? এবং কোনো অসুবিধা হলে, কোনো কোয়েশ্চেনের অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো আজকের কোয়েশ্চেনগুলি দেখে নেওয়া যাক। তো আজকের প্রথম প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি? গঠনগত দিক থেকে বাক্য হলো 3 প্রকার। কি কি? সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। দেখো 5 মার্কসের কিন্তু অনেক সময় এই সরল, জটিল এবং যৌগিক বাক্যকে কিন্তু ব্যাখ্যা করতে দেয়, ঠিক আছে? তাই এই প্রশ্নটা আমি 5 মার্কসেরও লিখিয়ে দিয়েছি, তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে নোটসটা লিখে নিতে পারো, ঠিক আছে? এবং কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। পরের প্রশ্ন দেখো, সরল বাক্যে কটি উদ্দেশ্য এবং কটি বিধেয় থাকে? সরল বাক্যে একটি উদ্দেশ্য এবং একটি বিধেয় থাকে। দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি তোমাদের করাই, যারা পুরনো তারা তো জানোই, ঠিক আছে? অনেক কোয়েশ্চেন আছে, তার মধ্যে বেছে বেছে যে কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু করানো হচ্ছে, তাই ভালো করে কিন্তু তৈরি করবে। পরে দেখো, কম্পিটেন্স এবং পারফরমেন্স ধারণার জনক কে? উত্তর হবে চমস্কি, বা তোমাদের অপশানে দিতে পারে নোয়াম চমস্কি, ঠিক আছে? এরপর দেখো, বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রমটি কি? বাংলা বাক্যের স্বাভাবিক পদসংস্থানটি হলো কর্তা, কর্ম, ক্রিয়া। আমার আসলে একটু শরীর খারাপ, তাই গলাটা একটু বসা লাগতে পারে, ঠিক আছে? তা আমার কোনো অসুবিধা হলে প্লিজ একটু সরি, হ্যাঁ? বাংলা বাক্যের পদসংস্থানের স্বাভাবিক ক্রমটি হলো কর্তা, কর্ম, ক্রিয়া। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। আমি ভাত খাই, আমিটা এখানে হলো কর্তা, কি খাই দিয়ে যখন আমরা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করি তখন আমরা কর্ম পাই। তা কি খাই? ভাত খাই, তাই ভাতটা হলো কর্ম এবং খাইটা ক্রিয়া, ঠিক আছে? কিন্তু ইংরেজি বাক্যে এটা একটু আলাদা। যেমন দেখো, ইংরেজি বাক্যে পদসংস্থানের স্বাভাবিক ক্রমটি কি? কর্তা, ক্রিয়া, কর্ম। আইটা কি? আইটা হলো সাবজেক্ট, ইটটা হলো ভার্ব এবং রাইসটা হলো অবজেক্ট, ঠিক আছে? এটা তোমাদের ইংলিশেও দিতে পারে। তাহলে আইটা হলো কি? সাবজেক্ট, ইটা হলো ভার্ব আর রাইসটা হলো ও, তাহলে SVO। আর এইখানে কি হচ্ছে? প্রথমে আসছে সাবজেক্ট, তারপরে দেখো অবজেক্টটা আসছে, তারপরে আসছে ভার্বটা, ঠিক আছে? বোঝাতে পারলাম? এরপর দেখো, বাক্যের প্রধান কটি অংশ কি কি? বাক্যের প্রধান 2টি অংশ, উদ্দেশ্য এবং বিধেয়। পরে দেখো, সংবর্ধন বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় বাক্যের চেহারার পরিবর্তন হয় তাকে সংবর্ধন বলে। বাক্যের পরিবর্তন হয়ে যাবে যে প্রক্রিয়ার দ্বারা, তাকেই বলবো সংবর্ধন। এই সঞ্জননী ব্যাকরণটা কিন্তু ভালোভাবে করবে, ঠিক আছে? এটা বারবার কিন্তু আগের বছর আমি টেস্ট পেপারে করিয়েছি, কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়। দেখো, সমস্ত বাক্য কিভাবে সজ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। অর্থাৎ একটা বাক্য কিভাবে সাজানো থাকবে, আমি যাব রেল স্টেশনে, এমনিতে হয় না, ঠিক আছে? সেটা কিভাবে সাজানো থাকবে সেটা যে ব্যাকরণ আমাদের দেয় তাকেই বলবো সঞ্জননী ব্যাকরণ। পরে দেখো, এইটা নাও আসতে পারে, তবু আমি ধারণার জন্য লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা জাস্ট রিডিং পড়ে নেবে তাহলেই হবে, এটা দেবার চান্স তেমন নেই, তবু আমি একটু লিখে দিচ্ছি যদি বাই চান্স এলো। দেখো, চমস্কি প্রবর্তিত গবেষণা রীতিতে সমস্ত বাক্য সঞ্জনন করবার জন্য যে সংবর্ধনকেও কাজে লাগানো হয় এই কথা জোর দিয়ে বলাকে সংবর্ধনী সঞ্জননী ব্যাকরণ বলে, ঠিক আছে? জাস্ট এটা একটু রিডিং করে নেবে।
তেমন এখানে আমার মনে হয় না এটা আসবে, শুধু ধারণাটার প্রবক্তাকে একটু ভালো করে জানবে যে চমৎ কী। ঠিক আছে, পরের প্রশ্ন, অনুসর্গ বা পরসর্গ কাকে বলে? দুটো নামই কিন্তু মনে রাখবে, অনুসর্গ দিয়েও দিতে পারে আবার পরসর্গ দিয়েও কিন্তু দিতে পারে। যে সমস্ত অব্যয়পদ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে বিভক্তির কাজ করে সেই সমস্ত অব্যয় পদগুলিকে অনুসর্গ বলা হয়। যেমন দ্বারা, দিয়ে, প্রতি। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন আমি কলমের দ্বারা লিখি, তাহলে দ্বারাটা এখানে বিশেষ্যর পরে বসলো, আমি কলমের দ্বারা লিখি। ঠিক আছে, তাহলে দ্বারাটা আলাদাভাবে বসছে এবং বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসছে। ঠিক আছে, তাই এটি হলো অনুসর্গ। এবং আগে আমি তোমাদের উপসর্গ করেছি, যে উপসর্গটা হবে আগে, যেমন অকাজ, তারপরে কুকর্ম। ঠিক আছে, এই অটা হলো এখানে উপসর্গ। এরপরে দেখো, ক্রিয়া জোট বা ক্রিয়াগুচ্ছ কিভাবে গঠিত হয়? একপদী বা বহুপদী সমাপিকা ক্রিয়া নিয়ে তৈরি হয় ক্রিয়াজোট। পরের হলো অর্থগত দিক থেকে বাক্য কত প্রকার ও কি কি? 4 প্রকার। আগে প্রথমেই করালাম যে গঠনগত দিক থেকে বাক্য কিন্তু 3 প্রকার এবং অর্থগত দিক থেকে কিন্তু 4 প্রকার, এটা কিন্তু ভুল করবে না। দেখো, প্রথমে কি নির্দেশক বা উক্তিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, বিস্ময়সূচক বা উচ্ছ্বাসসূচক বাক্য এবং অনুজ্ঞাবাচক বাক্য। দেখো, এগুলো কিন্তু 5 মার্কসের আসতে পারে। এই কোয়েশ্চেনটাও লেখানো আছে, তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো, পরের হলো বাক্যের ক্রিয়াখণ্ডে কোন পদ থাকে? ক্রিয়াপদ। অধিগঠন এবং অধগঠন বলতে কি বোঝো? আধুনিক ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কির মতে বাক্যের অন্বয়গত গঠনের স্তরটিকে বলা হয় অধিগঠন এবং বাক্যের অর্থ সমন্বিত স্তরটিকে বলা হয় অধগঠন। পরে হলো, এটা একটু রিডিংটা করে নেবে, যদি কঠিন কোশ্চেন দিল সেক্ষেত্রে দিতে পারে, তাছাড়া দেওয়ার চান্স নেই। দেখো, উদ্দেশ্য প্রসারক অংশ বা বিধেয় প্রসারক অংশ কাকে বলে? উদ্দেশ্যের প্রসারক হলো এমন পদ বা পদগুচ্ছ যা বাক্যের উদ্দেশ্য পদ সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, এবং যে পদ বা পদগুচ্ছ বিধেয়কে প্রসারিত করে সেই পদ বা পদগুচ্ছকে বিধেয় প্রসারক বলা হয়। তার মানে উদ্দেশ্য সম্পর্কে যে অতিরিক্ত বক্তব্য প্রদান করবে তা হলো উদ্দেশ্য প্রসারক, এবং বিধেয় সম্বন্ধে যে এক্সট্রা কিছু বলা হবে সেটাই হলো বিধেয় প্রসারক। ঠিক আছে, এখানে এই চ্যাপ্টারটা অর্থাৎ বাক্যতত্ত্ব চ্যাপ্টারটা শেষ হলো। ভালো করে কিন্তু তৈরি করবে। এর আগে 3টে চ্যাপ্টার করানো কমপ্লিট হয়ে গেছে, রূপতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এবং ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা। এখান থেকে সমস্ত এমসিকিউ এসিকিউ করানো আছে, যারা দেখোনি তারা দেখে নিতে পারো। এবং কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো। ঠিক আছে, কারণ তোমাদের সাপোর্ট আমার অত্যন্ত প্রয়োজন। তোমরা যদি লাইক করো তাহলে আমার মনে হয় হ্যাঁ তোমাদের কাজে লাগছে, তাই প্লিজ একটু লাইকটা করো এবং ভালো লাগলে পাশে থেকো, কমেন্ট সাবস্ক্রাইব করে রেখো এবং সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।